নমস্কার বন্ধুরা, উইসপার টেলস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে এসেছি। দেখা হবে হৃদশিলায়। চলুন শুরু করি আজকের গল্প। দেখা হবে হৃদশিলায়। আমার আর সৃজিতার প্রেম কলেজ লাইফ থেকে, একদম সেই প্রথম দিনের এক দেখাতেই প্রেম। লাভ অ্যাট ফার্স্ট সাইট যাকে বলে আর কি। প্রেম করার জন্য অবশ্য অনেক কাঠখড় পুরোতে হয়নি। ওরও আমাকে পছন্দ ছিল, বাকিটা সবই ভগবানের ইচ্ছা। পরে আমার পড়াশুনো শেষ করে এই বহুজাতিক কোম্পানি চাকরিতে জয়েন করা। ভাবতেই পারিনি এখানে চাকরি পাবো, কিন্তু একটাই অসুবিধা হলো, আমার জয়েনিং হলো মুম্বাইতে। সৃজিতাও ইংলিশে মাস্টার ডিগ্রি করার পর জয়েন করলো কলকাতার একটি নামী ইংলিশ মিডিয়াম স্কুলে ইংলিশ পড়ানোর জন্য। দুজনেরই ভালো চাকরি পাওয়া কপালের জোর বলতে হবে। আমিও খুশি, সৃজিতার তো কথাই নেই। আমি আকাশ নীল, বাবা মায়ের একমাত্র সন্তান। আগাগোড়া ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া এক বছর 25-এর ছটপটে তরুণ। সৃজিতা আমার চেয়ে 2 বছরের জুনিয়র, অসম্ভব প্রাণবন্ত, চূড়ান্ত সুন্দরী, ততটাই স্মার্ট। আমি নিজেই উদ্যোগী হলাম আমাদের সম্পর্কের কথা বাড়িতে বলার জন্য। প্রথমেই মাকে বললাম। মা শুনে ভীষণ খুশি। ফটো দেখার পর বলল, একদিন বাড়িতে নিয়ে আয়, আমরাও পরিচয় করি। তারপর বাড়িতে জানাজানি। বাবারও পছন্দ হয়ে গেল। সুতরাং বিয়ের ব্যাপারে দুই বাড়ি সহমত হওয়ার পর সম্পর্কটাতে আরো গতি বাড়লো। সৃজিতার বাবা মা কেউ বেঁচে নেই, তাই সৃজিতা যার কাছে থাকতো সেই দূরসম্পর্কীয় কাকার সঙ্গেই বাবা মা বিয়ের ডেট ফাইনাল করলেন। কিন্তু আমি যেহেতু সদ্য চাকরিতে জয়েন করেছি, তাই আমি বললাম, কিছুদিন বাদে তোমরা ডেট ঠিক করো। আমার বাবার গার্মেন্টসের এক বিশাল ব্যবসা। বড় বাজারে হোলসেল আর কলকাতার দুটো বড় শপিং মলে দুটো বড় দোকান আছে। অনেক চেষ্টা করেছিলেন আমাকে ব্যবসাতে আনার, সেটা সম্ভব হয়নি শুধু আমার আপত্তির জন্যে। কেন জানি না, ব্যবসাকে আমার আপন করতে খুব বাধে। এই কারণেই চাকরিতে জয়েন করা। খুব ভালো প্যাকেজ এই কোম্পানির, কিন্তু আমার কাজটা ঠিক অফিস কেন্দ্রিক ছিল না। অনেক জায়গাতে আমাকে ট্যুর করতে হতো কোম্পানির সেলস নেটওয়ার্ক তৈরি করার জন্য। 1 বছর চাকরি করার পর দুই বাড়িতে আবার বিয়ের কথা শুরু হলো। বাবার শরীরটা কিছুদিন যাবৎ একদম ভালো যাচ্ছিল না, যার জন্য আমার বাড়িতে আরো তাড়াহুড়ো। বিয়ের দিনও ঠিক হয়ে গেল। 8 মাস বাদে নভেম্বর মাসের শেষের দিকে বিয়ে, কারণ ওই সময় কাজের চাপটা আমার একটু কম থাকবে। প্রায় রোজই সৃজিতার সঙ্গে ফোনে কথা হতো, কিন্তু গত বেশ কিছুদিন যাবৎ সৃজিতাকে কিরকম একটু আলাদা আলাদা লাগছিল, একটু ছাড়া ছাড়া, অন্যমনস্ক। জিজ্ঞেস করাতে বলছিল, কিছু নয়, কাজের চাপ। আমিও কাজের চাপে প্রায় দিন 20 ফোন করতে পারিনি। সৃজিতাও কোনো ফোন করেনি। কয়েকদিন বাদে রাতে একটু কাজের চাপ কম থাকার জন্যে আমি ফোন করলাম সৃজিতাকে। ফোন সুইচ অফ। আবারও ফোন করলাম, সেই একই ব্যাপার। কি হলো, ফোনের সুইচ অফ কেন? এইসব ভাবতে ভাবতে ওদের পাশের বাড়ির কাকিমার ল্যান্ডলাইনে ফোন করলাম। কাকিমা ফোনটা ধরার পর আমি সৃজিতার কথা জিজ্ঞেস করায় কাকিমা বললেন, সৃজিতারা তো এই বাড়ি বিক্রি করে চলে গেছে। আকাশ থেকে পড়ার মতো অবস্থা হলো আমার। আমি বললাম, কি বলছেন কাকিমা? আর কবেই বা এই বাড়ি বিক্রি হলো? তাতে ফোনের ওদিক থেকে কাকিমা যা বললেন তাতে আরো আশ্চর্য হয়ে গেলাম। বললেন, ওরা 1 মাস আগেই বাড়ি বিক্রি করে দিয়েছে। বাড়ি খালি করার জন্য সৃজিতার কাকা 1 মাস সময় চেয়েছিল, কিন্তু ওরা কোথায় গেছে জানতে চাওয়াতে কাকিমা বললেন, আমি কিছু জানি না আকাশ। ওনাকে ধন্যবাদ জানিয়ে ফোনটা ছেড়ে দিলাম। ফোনটা ছেড়ে হতভম্বের মতো কিছুক্ষণ বসে রইলাম। আকাশ পাতাল চিন্তা করতে করতে একটা জিনিস কিছুতেই বুঝতে পারছিলাম না, পরশুদিন রাত অবধি কিছুই জানতে পারলাম না, অথচ বাড়ি বিক্রি হয়ে গেছে আজ থেকে 1 মাস আগে। এত রাগ হচ্ছিল, ফোন করলাম বাড়িতে। মা বাবা সব শুনে তো আকাশ থেকে পড়লো। বুঝতে পারছি ওদের মনের অবস্থা। মা শুধু একটাই কথা বলল, কেনাকাটা, ক্যাটারিং, বাড়ি ভাড়া সব কমপ্লিট, শুধু নিমন্ত্রণ করা বাকি। কি হবে রে এবার? কোনো কথার জবাব না দিয়ে ফোনটা ছেড়ে দিলাম। 2 মিনিটের মধ্যে আবার ফোন বুঝতে পারলাম
মা আবারও ফোন করেছে। কি বলবো, চুপ করে বসে রইলাম। ফোনটা আর ধরতে ইচ্ছে করছে না। ফোনটা আরো কয়েকবার বাজার পর চুপ করে গেল। জানালার সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। নিচে সদা ব্যস্ত মুম্বাই। কি হলো সৃজিতার আর ওর পরিবারের? কোথায় গেল ওরা? এরকম হাজার এক প্রশ্ন ভিড় করেছে আমার মাথার মধ্যে। ফ্রিজ থেকে হুইস্কির বোতলটা বের করলো আকাশ। এক চুমুকে অনেকটা নিট খেয়ে নিল। গলা বুক পুরো জ্বলছে। ফোনের সুইচটা অফ করে বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলো আকাশ, কি হয়েছে সৃজিতার? এমন কি হলো যা আকাশকেও বলতে পারেনি? ওর তো বাবা মা কেউ নেই। থাকার মধ্যে ছিল এক কাকা, সেই বা কোথায়? এইসব ভাবতে ভাবতে কখন যে দু চোখ বুজে এসেছে আকাশ নিজেই জানে না। সকালে যখন ঘুম ভাঙলো, ঘড়ির দিকে চেয়ে চমকে উঠল আকাশ। প্রায় 12টা বাজছে। নেহাত আজ রবিবার, তাই রক্ষে। ধর্মর করে উঠে বসলো আকাশ। মোবাইল ফোনের সুইচটা অন করতেই 32টা মিস কল। বাড়ির থেকেই 27টা। প্রথমে বাড়িতে ফোন করতে মা ফোনটা ধরে আগে কিছুক্ষণ চেঁচালো, কেন ফোন ধরিনি আমি, বলেই মা কাঁদতে আরম্ভ করলো। অনেক বোঝানোর পর মা একটু শান্ত হলো। বলল, তোর কিছু হলে আমি সহ্য করতে পারবো না রে বাপি। আমি বললাম, তুমি কি ভাবলে আমার কিছু হয়ে গেছে? লাভ ইউ মা, আমি কিছুই করব না। মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে বাকি কলগুলো দেখলাম। একটা মোসনিজ, একটা রনি, আর একটা অচেনা নাম্বার থেকে প্রায় 5 বার কল করা হয়েছে। এই নম্বরটাতেই আগে ফোন করলাম। ফোনটা সুইচ অফ। ধুর, যার নাম্বার সে শালা আবারও ফোন করবে। এইসব ভাবতে ভাবতে সবে রান্নাঘরে চায়ের জল চাপিয়ে ওয়াশরুমে ঢুকে পেস্ট লাগিয়ে ব্রাশ করতে শুরু করেছি। এমন সময় হঠাৎ কানে এলো, ফোনটা আবার বাজতে আরম্ভ করেছে। দাঁত ব্রাশ করতে করতে ওয়াশরুম থেকে বেরিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলাম সেই অচেনা নাম্বার থেকেই ফোনটা আসছে। হ্যালো বলতেই ওপার থেকে একটা যান্ত্রিক আওয়াজ ভেসে এলো। একটা দীর্ঘশ্বাস, একটা বড় পাখা চালানোর শব্দ, সব মিলিয়ে কেমন যেন একটা হতাশা দীর্ঘশ্বাস। আমি আবারও জিজ্ঞেস করলাম, কে বলছেন? উত্তর এলো, দেখা হবে হৃদশিলায়। এই কথাটাই বারবার শোনা গেল। কি হৃদশিলা? কোথায় হৃদশিলা? কিরকম যেন সব উলটপালট হয়ে যাচ্ছে। ফোনটা কেটে গেছে অনেকক্ষণ। আমি আবারও রিং ব্যাক করলাম, সুইচ অফ। বিকেলের দিকে মোসনিজ এলো আড্ডা মারার জন্য। ওকে পুরো ঘটনাটা খুলে বলল আকাশ। মোসনিজ যেহেতু সৃজিতা আর আকাশের ব্যাপারটা জানতো, সেই জন্যেই ও আগেই জিজ্ঞাসা করলো, সৃজিতার কোনো খবর পেয়েছিস? না। এই বলে আকাশ বলল, আমি এবার কি করব মোসনিজ, তুই বল। মোসনিজ বলল, গুগলে চেক কর দেখি হৃদশিলা কি। গুগলেও কিছু পাওয়া গেল না। কিন্তু কেন জানি না মনে হচ্ছিল এই ফোন, এই গলা সবই এক সূত্রে বাঁধা। একটা কিছু পাওয়া যেতে পারে, কিন্তু সেটা কি তা আমি জানি না। মাস দুয়েক বাদে আচমকা এই হৃদশিলা জায়গাটার খোঁজ পাওয়া গেল। আমাদের অফিসে শ্রীবাস্তব বলে একজন চাকরি করতেন। সেদিন বিকেলে উনি নতুন বাড়ি করেছেন বলে আমাদের কয়েকজনকে নিয়ে গেলেন ওনার বাড়িতে। শ্রীবাস্তবজির বাবা একজন নামী ঐতিহাসিক। ইতিহাস নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন। এছাড়া অনেক বইও লিখেছেন ইতিহাস নিয়ে। এখন নিজের পড়াশোনার চাপে বাইরেও বেরোতে পারেন না। শ্রীবাস্তবজি ওনার বাবার সাথে আমাদের পরিচয় করানোর পর আমি ওনার কুশল জিজ্ঞেস করে ওনাকে বললাম, আঙ্কেল, হৃদশিলা কি বলতে পারবেন? উনি কিছুক্ষণ চুপ করে জিজ্ঞেস করলেন, বেটা, এই নাম তুমি কোথা থেকে জানলে? তুমি কি ইতিহাসের ছাত্র? আমি বললাম, না আঙ্কেল, একজনের কাছে এই নামটা শুনেছি, তাই জিজ্ঞেস করা। আঙ্কেল বললেন, এটা একটা লুপ্ত ছোট পাহাড়ি জনপদ। বহু বছর আগে এই হৃদশিলা ছিল এক বর্ধিষ্ণু গ্রাম। এখন ওটা পুরো জঙ্গলে পরিণত হয়েছে। শুধু ওইখানে একটা বৌদ্ধ গুফা আছে। তাতে কিছু বৌদ্ধ সন্ন্যাসী ও সন্ন্যাসিনী থাকেন। সবচেয়ে বড় কথা, এটা খুব দুর্গম জায়গা। সাধারণ মানুষের পক্ষে যাওয়া প্রায় অসম্ভব।
আমার বয়স যখন খুব অল্প ছিল তখন একবার খুব কষ্ট করে ওখানে গিয়েছিলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম জায়গাটা কোথায়। উনি বললেন হরসিল জায়গাটার নাম শুনেছো? আমি জানি না বলাতে উনি বললেন গঙ্গোত্রী যাওয়ার পথে পরে হরসিল, ওখান থেকে স্থানীয় কোনো গাইড নিয়ে যেতে হয় রিতশিলা। আমার মন কেন জানি বলছে ওখানে গেলে কিছু একটা পরম প্রাপ্তি হতে পারে। হঠাৎ মনে হলো সৃজিতার কোনো খোঁজও কি এই রিতশিলাতে পাওয়া যেতে পারে। যদিও এর মধ্যে প্রায় 3 মাস হয়ে গেল ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। রাতে একটা স্বপ্ন দেখলাম, সৃজিতা যেন দাঁড়িয়ে আছে এক দিগন্ত প্রসারী মালভূমির মাঝে, দুপাশে সবুজ পাহাড় আর পাহাড়, আমায় যেন হাত নেড়ে ডাকছে। ঘুমটা ভেঙে গেল, ঘেমে নিয়ে আমি একসাথ, তার সঙ্গে একটা মন খারাপ করা যন্ত্রণা। পরপর দুরাত একই স্বপ্ন দেখার পর আমি সিদ্ধান্ত নিলাম রিতশিলাতে আমি যাবই। কি রহস্য অপেক্ষা করে আছে আমার জন্য সেটা আমাকে জানতে হবে। অফিসে গিয়েই ছুটির আবেদন করলাম, শুধু মসনিজকে বললাম সবকিছু। এই কারণে যদি ও আমার সঙ্গে যায়, মসনিজ আমাকে একা ছাড়বে না বলে ও সিদ্ধান্ত নিল আমরা দুজনেই একসাথে যাব। রাতে মাকে ফোনে বললাম আমরা দুজনে হরিদ্বার ঘুরতে যাব। মাও কোনো আপত্তি করেনি, কারণ মা আমার মনের অবস্থা জানতো। শুধু বলল সাবধানে যাস বাপি, আর রোজ ফোন করবি। অফিসে আমরা দুজনেই ছুটির আবেদন করলাম এবং আমাদের ছুটি মঞ্জুরও করলো কোম্পানি। আমার ঘটনাটা সবাই জেনে গিয়েছিল, সেটাও আরেকটা কারণ হতে পারে। নির্দিষ্ট দিনে আমরা প্রথমে হরিদ্বার পৌঁছলাম। আশেপাশে জায়গাগুলো দেখতে আর যোগাযন্ত্র করতেই চলে গেল আরো 2 দিন। তৃতীয় দিন একেবারে ভোরবেলায় আমি আর মসনিজ রওনা দিলাম হরসিলের দিকে। একটা গাড়ি ভাড়া করেছিলাম। হরিদ্বার থেকে হরসিল প্রায় 260 কিলোমিটার। হরিদ্বার থেকে ঋষিকেশ হয়ে নরেন্দ্রনগর হয়ে উত্তরকাশী, পাশ দিয়ে বয়ে যাচ্ছে ভাগীরথী নদী। চারপাশ ঘিরে রয়েছে সবুজ জঙ্গলে ঢাকা পাহাড়। অসাধারণ দৃশ্য, পুরো ছবির মতো। এখানে সকালে জলখাবার খেয়ে আমরা আবার রওনা দিলাম। প্রায় সন্ধ্যে 6টা নাগাদ আমরা পৌঁছালাম হরসিল। এটা একটা ছোট্ট পাহাড়ি জনপদ। এখান থেকে বহু মানুষ গঙ্গোত্রী ট্রেক করেন। একটা মাঝারি মানের হোটেল নিলাম আমরা। গাড়ি এখানে এসে ছেড়ে দিয়েছি, কারণ আমরা নিজেরাও জানি না আমরা কবে ফিরব। যদিও অফিসে 3 সপ্তাহের ছুটি নিয়েছি, এখানে বেশ ঠান্ডা। সন্ধ্যের মধ্যে রাতের খাওয়া সেরে দুজনে রুমে গিয়ে বসলাম। এই হোটেলেই আমাদের একটি ছেলের সাথে পরিচয় হলো। এই হোটেলেই কাজ করে, তার নাম রমেশ। পাশেই কোনো একটা গ্রামে থাকে। ওকে রিতশিলার কথা জিজ্ঞেস করাতে ও বলল এরকম কোনো জায়গার কথা ও শোনেনি। পরের দিন সকালে আমাদের চা দিতে এসে ও বলল ওর নানাকেও জিজ্ঞেস করেছিল রিতশিলার কথা। ওর নানা বলেছে রিতশিলা বলে একটা জায়গা আছে এখানে, এখান থেকে প্রায় 80 কিলোমিটার। খুব দুর্গম জায়গা, কেউ যায় না, শুধু একটা বৌদ্ধ গুফা আছে। ওদের গ্রামের বংশীলাল বলে একজন আছে, ওই শুধু একবার গেছে ওখানে, তাও অনেক বছর আগে। পরের দিন হোটেলের ম্যানেজারকে বলে আমরা রমেশকে নিয়ে ওদের গ্রামে গেলাম। পাহাড়ের কোলে ছবির মতো গ্রামখানা। রমেশ ওদের বাড়িতে আমাদের বসিয়ে ডেকে নিয়ে এলো বংশীলালকে। দোহরা মধ্যবয়সী চেহারা বংশীলালের। তার প্রথম প্রশ্ন ছিল এরকম জায়গায় আমরা যেতে চাইছি কেন। কারণ রিতশিলা যাওয়ার রাস্তা খুব দুর্গম। মুসনিজ আমার হয়ে বেশ কৌশলে জবাব দিল, ওই গুফার এক সন্ন্যাসীর সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল দিল্লিতে। উনি আমাদের রিতশিলা যাওয়ার জন্য বলেছিলেন, তাই আমরা এখানে এসেছি। বংশীলাল বলল, সাব, রাস্তা ভীষণ দুর্গম এবং ভীষণ চড়াই, আপনারা যেতে পারবেন কি? আমি আর মসনিজ এর আগে ছোটখাটো 2-1টা ট্রেক করেছি, তাই সাহস করে বললাম আমরা পারবো। এর 2 দিন বাদে এক সকালে আমরা রওনা দিলাম রিতশিলার দিকে। হিমালয়ের অসাধারণ সৌন্দর্য, এক কথায় পাগল করা। পাশ দিয়ে বয়ে যাচ্ছে এক নাম না জানা নদী, একটা সাংঘাতিক অলৌকিক নিস্তব্ধতা। পাহাড়ের পর পাহাড়, হাজার এক নাম না জানা পাহাড় আর জঙ্গল।
গাছ, মালভূমি, ঝর্ণা, তার পাশ দিয়ে দিয়ে পাকদণ্ডী পেয়ে আমরা ক্রমশ উঠছি উপরের দিকে। প্রায় 4 দিন এক ভয়ঙ্কর কষ্ট আর প্রাণহানির আতঙ্কের মধ্য দিয়ে শেষ অবধি আমরা এসে পৌঁছলাম পাহাড়ের শীর্ষদেশে। এবার নিচে নামার পালা। বেশ কিছুটা নামার পর আমরা পৌঁছলাম এক অজানা মালভূমিতে। দূরে পাহাড়ের গায়ে ছোট ছোট গুফা। বংশীলাল বলল, সাব, এটাই হ্রদশিলা। কেন জানি না এই মালভূমিটা আমার খুব চেনা চেনা লাগছে। আচমকা মনে পড়ে গেল, আরে এটা তো আমার স্বপ্নে দেখা সেই মালভূমি, যেখানে প্রতি রাতে সৃজিতা আমায় ডাকতো। এটা কি করে সম্ভব? আমি মস্তিষ্কে বললাম, এই মালভূমিটাই রোজ আমার স্বপ্নে আসতো। সৃজিতা এখানে দাঁড়িয়েই আমাকে ডাকতো। মস্তিষ্ক বলল, সেটা কি করে সম্ভব? তুই তো এর আগে কোনোদিন এখানে আসিসনি। আমাদের হুঁশ ফিরল বংশীলালের ডাকে। ও বলল, সাব, গুফা সামনে হ্যায়, চলিয়ে আগে জানা হ্যায়। বহু পুরনো এই গুফা, প্রায় 1000 বছরের পুরনো। বাইরে যে বৌদ্ধ সমনরা ছিলেন তারা আশ্চর্য হয়ে আমাদের দিকে দেখছিলেন। একজন বৃদ্ধ সমন আমাদের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, আপনারা কারা এবং কোথা থেকে আসছেন? আমরাও আমাদের পরিচয় দিয়ে ওনাকে বললাম, একজনের কাছে এই জায়গার কথা শুনেছিলাম, তাই আমরা এখানে এসেছি। বৃদ্ধ সমন আমাদের বললেন, আপনারা এখানে অপেক্ষা করুন, আমি আমাদের প্রধান সমনের কাছে আপনাদের নিয়ে যাব। একটা ঘরের সামনে আমাদের দাঁড় করিয়ে উনি ভেতরে চলে গেলেন। একটু বাদে বেরিয়ে এসে বললেন, আসুন আপনারা। ঘরের মধ্যে আমরা ঢুকলাম। একটা অপূর্ব ধূপের গন্ধ ছড়িয়ে আছে সারা ঘরে। ঘরের দুদিকে দুটি বড় বড় প্রদীপ জ্বলছে। অন্ধকারে চোখটা সইয়ে নিয়ে দেখলাম ঘরের এক কোণে এক অতি বৃদ্ধ শ্রমণ বসে আছেন। দেখে মনে হলো শতবর্ষ অতিক্রান্ত এই শ্রমণ। ঘরের কোণ থেকে আচমকা একটা গলার স্বর এলো, তুমি কি আকাশ? আমার আর মস্তিষ্কের হতভম্ব দশা। এই প্রাচীন বৌদ্ধ শ্রমণ আমার নাম জানলেন কেমন করে? হতভম্ব ভাবটা কাটিয়ে আমি জবাব দিলাম, আমি আকাশ। উনি হাতছানি দিয়ে আমায় কাছে ডাকলেন। ওনার কাছে যাওয়ার পর বললেন, তুমি আকাশ, এসো আমার কাছে। তোমার জন্য আমি অপেক্ষা করে আছি অনেক দিন। অনেক কথা জমে আছে তোমার জন্যে। মসনিজ বলল, আমি বাইরে যাচ্ছি, তুই কথা বলে নে। আমি বললাম, না না, তুইও আমার সঙ্গেই থাক। এবার বৃদ্ধ সমন বললেন, কথাটা তোমার সঙ্গে আকাশ, এবং আমার যা কথা আমি তোমাকেই বলবো। মসনিজ ঘরের বাইরে যাওয়ার পর উনি প্রথমেই জিজ্ঞেস করলেন, তুমি সৃজিতা বলে কাউকে চেনো? আমি হা করে চেয়ে আছি ওনার দিকে। এবার আমি সরাসরি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি জানেন ও কোথায়? উনি কিছুক্ষণ চুপ করে বললেন, ও আছে, আবার ও নেই। বুক ফাটা চিৎকার বেরিয়ে এলো আমার গলা দিয়ে। চিৎকার করে বললাম, আর কি কি জানেন আপনি? একটু সময় নিয়ে শ্রমণ বললেন, তুমি শান্ত হও আকাশ, না হলে আমি তোমায় কিছুই বলতে পারবো না। আমি কান্না থামিয়ে বললাম, আপনি বলুন, আমি জানতে চাই কি হয়েছিল সৃজিতার। সেই আলো আধারিময় গুফার ঘরে শতাব্দী অতিক্রান্ত বৃদ্ধ সমন ধীরে ধীরে পুরো ঘটনাটা খুলে বললেন। সৃজিতার বাবা মা কেউ ছিল না, ঢাকার মধ্যে এক দূর সম্পর্কের কাকা। সে ছিল এক নেশাখোর ও জুয়ারি। কোনো এক রাতে বিবেক বুদ্ধি খুইয়ে সৃজিতার চূড়ান্ত সর্বনাশ করে বসে এবং এরপর আকাশের কলকাতায় না থাকা এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে ব্ল্যাকমেলিং এবং শেষে বাড়িটা নিজের নামে লিখিয়ে নিয়ে বিক্রি করে দেওয়া এবং সৃজিতাকে গৃহচ্যুত করা। সেই সময় আমাদের একজন শ্রমণ কলকাতায় গিয়েছিলেন কোনো একটি কাজে। উনি সৃজিতাকে পেয়েছিলেন রাস্তায়, সম্পূর্ণ স্মৃতিভ্রষ্ট অবস্থায়। ওই শ্রমণই অনেক কষ্টে ওকে এখানে নিয়ে আসে। আমি জিজ্ঞেস করলাম, এই খাড়াই ভেঙে তাকে কি করে আনলেন? বৃদ্ধ সমন বললেন, আর একটা গুপ্ত পথ আছে, যেটা কেউ জানে না। সেটা অনেক সহজ রাস্তা, সেই রাস্তা দিয়েই ওরা এসেছিল। এখানে আমাদের সেবা শুশ্রূষায় সুস্থ হয়ে গিয়েছিল সৃজিতা। তখনই ও
ও বলে গিয়েছিল ওর আগের জীবনের সমস্ত কথা। তারপর প্রায় 1 মাস আগে সামনের ওই মালভূমির ওপর থেকে একদিন আচমকা ঝাঁপ দেয় সে ওই অতল পাহাড়ের গভীর খাদে। দেহটা যখন পাওয়া গিয়েছিল তখন আর চিনতে পারার মতো অবস্থায় ছিল না। মারা যাওয়ার দিন কতক আগে তোমার একটা ফটো আর একটা হীরের আংটি দিয়ে বলেছিল ও আমাকে খুঁজতে এখানে আসবে বাবা, তুমি ওকে এটা দিয়ে দিও। আমি এটা কিনেছিলাম ওকে দেবো বলে। আমি তখন জিজ্ঞেস করেছিলাম, কি করে তুমি জানলে ও এখানে আসবে? ও বলেছিল, ঠিক আসবে, তুমি দেখে নিও। তখনও বুঝতে পারিনি কত বড় সর্বনাশ অপেক্ষা করে আছে। এর 2-1 দিন বাদেই ও এই সামনের মালভূমির ওপর থেকে ঝাঁপ দেয় নিচে। পরে আমরা ওর দেহটা তুলে এনে এখানেই সমাধিস্থ করি। পুরো ঘটনাটা শোনার পর আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। এখন বুঝতে পারছি ফোন আর স্বপ্নের মানে। কানের কাছে কি যেন ফিস ফিস করে বলল, আকাশ, আমি তোমার সঙ্গেই আছি আকাশ, তুমি কেন কাঁদছো? আমি খুব কষ্ট পাচ্ছি। চোখের জল মুছে উঠে দাঁড়ালাম। বৃদ্ধ সমনকে বললাম, আমায় আপনি দীক্ষা দেবেন? বাকি জীবনটা আমি এখানেই কাটিয়ে দিতে চাই। সমন আমার মাথায় তার হাতটা রেখে বললেন, শান্ত হও। এখন যেটা তুমি বলছো বাস্তব জীবনে তা সম্ভব নয়, সেটা তুমিও জানো, আমিও জানি। আমি সমনের পা দুটো ধরে বললাম, আমি যা বলেছি কোনো ভুল নয়। এখানেই রয়েছে আমার সৃজিতার শেষ নিঃশ্বাস। আমাকে দয়া করে দীক্ষা দিন। আমি বাকি জীবনটা এখানেই থাকতে চাই। একটা দীর্ঘশ্বাস ফেলে সুমন বললেন, সবই তথাগতর ইচ্ছা। বাইরে বেরিয়ে এসে মসজিদকে আমি সব বললাম। ও কিছুতেই আমাকে ছেড়ে যাবে না। বলল, আমি আন্টি আঙ্কেলকে কি বলবো? অনেক অনুনয় বিনয় করেও আমাকে টলাতে না পেরে শেষ অবধি তার পরের দিনও চলে গেল। এখানকার একজন শ্রমণ ওদের এগিয়ে দিয়ে এলো সেই গুপ্তপথ দিয়ে। এর দিন কয়েকের মধ্যে মসজিদ আবার এসেছিল আমার বাবা মাকে নিয়ে, কিন্তু কোনো কান্না আর কোনো অনুরোধ আমাকে টলাতে পারেনি। শেষ অবধি বৃদ্ধ সমন আমাকে দীক্ষা দিলেন। সারাদিন সঙ্গের বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আর বিকেল হলেই চলে যাই ওই মালভূমিতে, যেখানে অসংখ্য নাম না জানা ফুলের বাগানে রোজ আসে আমার সৃজিতা। খুনসুটি করে, আদর করে আমার মাথার চুলগুলো নিয়ে। আর আমি চোখ বুজে অনুভব করি সৃজিতার আদর। চোখ খুলি না এই ভয়ে, যদি সৃজিতা রাগ করে। এই জন্মে মিলন নাই বা হলো, পরজন্ম বলে একটা কথা আছে, সেই আশাতেই রয়েছি আমি ও আমার সৃজিতা। দেখা হবে হেথা, নয় অন্য কোথা, অন্য কোনোখানে। আজকের গল্প আমরা এখানেই শেষ করছি। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।